দেশের প্রায় শতাংশ শিশু হামের টিকার আওতায়, বাকিদের খুঁজে খুঁজে দেয়া হচ্ছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। গত 2 বছর কেন দেয়া হয়নি তদন্ত হবে। এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত 510, তথ্য যাত্রী কল্যাণ সমিতির। ঈদে এবারও সড়কে নামছে লক্কর ঝক্কর বাস, বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, শতভাগ বিক্রি হবে অনলাইনে। আজ মিলছে 23 মের টিকিট। নারায়ণগঞ্জে 10 হত্যায় শামীম ওসমান ও তার ছেলে সহ 12 জনের বিচার শুরু, সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, সাক্ষ্য গ্রহণ 10 জুন। নির্বাচনী ইশতেহারের সাথে মিল রেখে পরিমার্জন হচ্ছে পাঠ্যপুস্তক, বলছে এনসিটিভি। বিশ্বের সাথে তাল মিলিয়ে সংস্কারের পরামর্শ। তামিলনাড়ুতে 144 সমর্থন পেয়ে আস্থা ভোটে জয়ী থালাপাতি বিজয়। পুদুচেরিতে পঞ্চমবারের মতো এনডিএ জোটের রঙ্গস্বামীর শপথ। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। আর এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশের 98% শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। জানান বাকি 2%কেও দ্রুত টিকা দেওয়া হবে। হাম মোকাবেলায় এখন সরকারের প্রথম চ্যালেঞ্জ বলে জানান তিনি। গত 2 বছর কেন টিকা দেওয়া হয়নি সেই তদন্তও করবে সরকার। এছাড়াও তিনি জানান জুন মাস থেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হবে। সময় মতো হামের টিকা পায়নি শিশুরা, তাই দেশ জুড়ে এই রোগের ভয়াবহ চিত্র। সন্তান হারানো আর্তনাদে ভারী হাসপাতালের বাতাস, প্রতিদিনই খালি হচ্ছে মায়ের কোল। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 400। তবে এরই মধ্যে সারা দেশে 6 মাস থেকে 5 বছর বয়সী 98% শিশুকে দেয়া হয়েছে হামের টিকা। তবুও নিয়ন্ত্রণে নেই হাম। সচিবালয়ে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে পোলিও ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান হাম সংকট অনেকটাই কাটিয়ে উঠছে সরকার। বেশিরভাগ জেলার টিকা কার্যক্রম শেষ। এখন আমরা মাইকিং করতেছি পর্যন্ত এলাকায় যারা ভ্যাকসিন পায় না, টার্গেটেড এরিয়ার বাইরে যেসব বেবিরা আছে তাদেরকে ডেকে এনে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতেছি। একটা টিকা দেওয়ার পরে 3 to 4 উইকস টাইম লাগে অ্যান্টিবডি ক্রিয়েট হতে। সেই অ্যান্টিবডিটা ক্রিয়েট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন পোলিও, যক্ষ্মা, হান্তা সহ অনেক রোগ চোখ রাঙাচ্ছে। এগুলো মোকাবেলা সরকারের অগ্রাধিকার। জুন থেকে শুরু হবে শিশুদের জন্য ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। ভিটামিন এটা একটু শর্ট আমাদের আছে, বাই নেক্সট মান্থ জুন নাগাদ আমরা ভিটামিন এ পেয়ে যাব সম্পূর্ণ। এর আগে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে পোলিও ভ্যাকসিন দেয়া হয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে। চীনের এই প্রতিষ্ঠানটি 3,80,000 ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে বাংলাদেশকে। স্বাস্থ্যমন্ত্রী বলেন বন্ধু হিসেবে চীন বাংলাদেশের পাশে আছে, সেটা আবারও প্রমাণ করেছে দেশটি। ডেঙ্গুর জন্য প্রস্তুতি হিসেবে বিভিন্ন ফিল্ড হাসপাতাল প্রস্তুত রয়েছে। প্রয়োজনে এই সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। শানাজি আসমিন, নিউজ 24, ঢাকা। এদিকে বেড়েই চলেছে হামে মৃত্যুর সংখ্যা। আজও সিলেট সহ 3 জেলায় হাম ও হামের উপসর্গে 6 শিশু মারা গেছে। প্রায় 2 মাস ধরে দেশের হাম পরিস্থিতি নিয়ে শঙ্কিত অভিভাবকরা। রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে গিয়ে দেখা গেল অধিকাংশ রোগী এসেছে রাজধানীর বাইরে থেকে। মফস্বল এলাকার চিকিৎসা ব্যবস্থা নিয়ে তাদের নানা অভিযোগ। বলছেন সঠিক চিকিৎসা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া হলে ভোগান্তির চিত্রটি এমন হতো না। মহাখালী ডিএনসিসি হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন রোগী 149 জন ভর্তি হয়েছে। আইসিইউতে রয়েছে 52 জন। বাচ্চা আজকে 4-5 দিন ধরে অসুস্থ, তো বাসায় 4-5 দিন আমরা দেখলাম। দেখার পরে দেখি যে গতকালকে হঠাৎ রাত্রে সন্ধ্যার পর থেকে শ্বাসকষ্ট শুরু হয়েছে। পাবনা থেকে ওরা বলছিল যে বাচ্চা অনেক রিস্কি, আপনারা যদি বাঁচাতে চান তাহলে ঢাকাতে নিয়ে যান, ওর যে কোনো সময় আইসিইউ লাগবে। হামের টিকা বিষয়ে একটি ব্রিফিং হচ্ছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং সর্বশেষ বিশ্বে দেশব্যাপী প্রতিক্রিয়া দেখায় কার্যক্রম শুরু হয়। এবং আমাদের মনে থাকার কথা, মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টিকে এতই গুরুত্ব দিয়েছিলেন যে উনি ওনার নিজ জেলায় বগুড়ার নিজ গ্রামে উনি উপস্থিত থেকে একটি শিশুকে সেই টিকাদানের মধ্যে দিয়ে কিন্তু উনি ওনার অভিপ্রায় এবং ওনার যে এই বিষয়ে যে উনি কতটুকু সচেতন এবং কতটুকু নির্দেশনা দিচ্ছেন, যে গুরুত্ব সেটি কিন্তু প্রমাণ করেছে। এবং ওনার নেতৃত্বে ওনার দিক নির্দেশনা কিন্তু আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নেতৃত্বে প্রতিমন্ত্রী এবং আছে বিশেষ সহকারী আছেন এবং স্বাস্থ্য সকল সচেষ্ট এই সবাই কাজ করে। এবং একই সঙ্গে
এই কার্যক্রমের সাথে সাথে যে নিয়মিত টিকাদান কার্যক্রমটি যেন জোরদার হয়েছে ইতিমধ্যে, যাতে ভবিষ্যতে এই ধরনের প্রাদুর্ভাব থেকে যেন প্রতিরোধ করে। আপনারা আমাদের যে সিস্টেম আছে DHIS2 এর তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে টার্গেটেড শিশু ছিল 1,80,00,000 শিশুকে টিকার আওতায় আনা, এটির লক্ষ্যমাত্রার অর্জনে আমরা একদম নিকটবর্তী অবস্থান করছি। গেল এপ্রিল মাসে সারা দেশে মোট 527টি সড়ক দুর্ঘটনায় 510 জন নিহত ও 1268 জন আহত হয়েছেন বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। বুধবার সংবাদ মাধ্যমে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো দুর্ঘটনার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বলা হয়, এপ্রিলে রেলপথে 49 জন ও নৌপথে 4 জন নিহত হয়েছেন। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 586টি দুর্ঘটনায় 563 জন নিহত এবং 1279 জন আহত হয়েছেন। এপ্রিল মাসে সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে আর সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে সড়ক দুর্ঘটনা হয়েছে। এদিকে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। ঘরমুখো মানুষের ঈদ যাত্রায় আজ মিলছে 23 মে ট্রেনের টিকিট। সকাল 8টা থেকে দেশের পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়েছে, আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর 2টায়। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। আন্তনগর ট্রেনের 24 মের আসনের টিকিট বিক্রি হবে 14 মে, 25 মের আসনের টিকিট বিক্রি হবে 15 মে, 26 মের আসনের টিকিট বিক্রি হবে 16 মে এবং 27 মের আসনের টিকিট বিক্রি হবে 17 মে। একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক 4টি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। দেশের রেলপথে পণ্য পরিবহনে বড় বাধা অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোর সংকট, যে কারণে রেলের সঙ্গে বন্দর ও সড়কের যোগাযোগ স্থাপন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে রেলপথে পণ্য পরিবহনে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা, অথচ রেলপথ হতে পারে আয়ের বড় উৎস, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। রেলের সংকট সম্ভাবনা নিয়ে রিশাদ হাসানের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় কিস্তি আজ, আর ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান কানন। ইনল্যান্ড কন্টেইনার ডিপো, সংক্ষেপে আইসিডি, এটি একটি বিশেষায়িত শুল্ক বন্দর, যেখানে উপকূলে পণ্যবাহী কন্টেইনার বন্দরে না নেমে সরাসরি রেলপথের মাধ্যমে দূরের নির্দিষ্ট কোনো আইসিডিতে খালাস করা যায়। চট্টগ্রাম বন্দরে যে পরিমাণ কন্টেইনার আসে তার প্রায় 80% ঢাকামুখী। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের আইসিডিতে এরই মধ্যে শেষ হয়ে গেছে কন্টেইনারের ধারণ ক্ষমতা। এখানকার সক্ষমতা 90,000 TTU। কাজেই পণ্য পরিবহন ও খালাসে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ে পণ্য বুঝে পান না ব্যবসায়ীরা। তাই ধীরে ধীরে ব্যবসায়ীদের নির্ভরতা বেড়েছে সড়ক পথে। সবারই কিন্তু আগ্রহ ছিল চট্টগ্রাম এবং ঢাকার যে রেল যোগাযোগটা, এটা আরও স্মুথ হওয়া উচিত এবং এর মাধ্যমে যেন আমাদের বেশিরভাগ পণ্য আনা-নেওয়া করতে পারে, কিন্তু সেটা হয়ে ওঠে না। 1.5 যুগ আগে ঢাকার অদূরে ধীরাশ্রমে আইসিডি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, যা দেখেনি আলোর মুখ। বিশেষজ্ঞরা বলছেন, এই আইসিডি নির্মাণ বদলে দিতে পারে রেলের পণ্য পরিবহনের চিত্র। ধীরাশ্রমে যে আইসিডির কথা বলছি, এটা যত দ্রুত সম্ভব এই প্রকল্প শেষ করতে হবে। এবং একই সাথে আমি বলবো যে কেরানীগঞ্জেও আমাদের একটা প্রস্তাবনা আছে যে সেখানে একটা আইসিডি কন্টেনার করা। সেটা করা হলে সুবিধা হবে, যেহেতু ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে হয়ে গেছে, তাহলে এক্সপ্রেসওয়ের সাথে রেলের একটা আন্তঃসংযোগ তৈরি হবে। পরিকল্পনা অনুযায়ী এই আইসিডি নির্মিত হলে ঢাকা ও ভাঙা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ তৈরি হবে। চাপ কমবে চট্টগ্রাম বন্দরের উপর, সহজ হবে পণ্য পরিবহন। নির্ধারিত সময়ে পণ্য বুঝে পাবেন ব্যবসায়ীরা। ধীরাশ্রম আইসিডি যদি এটা নির্মাণ হয়, তাহলে দেখা যাবে কন্টেইনার ট্রেনের কিন্তু আমাদের একটা আমূল পরিবর্তন হবে। তো ধীরাশ্রম আইসিডির পাশাপাশি কিন্তু আমাদের এখন হচ্ছে রোলিং স্টক নিয়েও ভাবতে হবে। রেল সেবা আরো গতিশীল করতে বেসরকারি বিনিয়োগ প্রয়োজন বলে মনে করছেন রেল প্রতিমন্ত্রী। বেসরকারি উদ্যোগকে আমরা উৎসাহিত করার কাজ করছি। আমরা সব মিলে আসলে বর্তমান স্বল্প মেয়াদী, মধ্য দীর্ঘমেয়াদী কাজ করছি, কিন্তু আমরা চেষ্টা করছি যে কিন্তু আমাদের সেবার, জনগণের সেবাটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। আইসিডি নির্মাণের পাশাপাশি পর্যাপ্ত লোকোমোটিভ ও ওয়াগনার যুক্ত হলে রেলে পণ্য পরিবহন হয়ে উঠতে পারে আয়ের বড় উৎস, বলছেন বিশেষজ্ঞরা। 164 বছরের পুরনো রেল যেন থমকে আছে একই জায়গায়। বিশেষজ্ঞরা বলছেন, এই জায়গা থেকে রেলকে ঘুরে দাঁড়াতে হলে প্রয়োজন সরকারের যথাযথ পদক্ষেপ এবং সদিচ্ছা, যার মধ্য দিয়ে ঘুরে দাঁড়াতে পারে দেশের প্রাচীনতম এবং জনপ্রিয় এই যোগাযোগ ব্যবস্থা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।
দর্শক, একনেকের বৈঠক শেষে ব্রিফ করছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরিয়ানী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পানি প্লাবনের পানি থাকবে, তারপরে আমরা ওইটাকে রিজার্ভ করে রাখার জন্য যা যা কিছু দরকার, গভীরতা, সেদিক উল্লেখ করেই তো আমাদেরকে এই পানিটাকে রিজার্ভ করতে হবে এবং এই রিজার্ভ থেকেই তো এটা নদীতে যাবে, খালে চলে যাবে। প্রযুক্তিগত সহযোগিতা বানানোর ক্ষেত্রে প্রযুক্তিগত সহযোগিতা চায়না বা সেক্ষেত্রে এই চুক্তি নবায়নের বিষয়টা যদি একটু সম্ভব, গঙ্গা চুক্তি তো 30 বছর পূর্ণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সম্পূর্ণ আমাদের স্বার্থ সংশ্লিষ্ট। আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে গঙ্গা চুক্তি নিয়ে। আশা করছি যে এই বছরেই আমরা এটাকে রিভিউ করব এবং পার্শ্ববর্তী দেশ ভারত তাদেরও সেখানে স্টাডি কাজ করছে। সেই জন্য আমাদের যে জয়েন্ট রিভার কমিশন যেটা, সেখানে যে কমিটি হয়েছে, ওনাদের যে কমিটি হয়েছে, সেই কমিটি মিলেই তো আলোচনা হচ্ছে এবং সিদ্ধান্ত খুব শীঘ্রই আপনারা পাবেন। এবং এর মধ্যেই আশা করছি যে 30 বছরের যে চুক্তিটা সম্পূর্ণ হয়ে এবার হচ্ছে সেটা কন্টিনিউ আবার করবে ইনশাল্লাহ। 34,000-এর বেশি। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার মামলায় সাবেক এমপি শামীম ওসমান সহ 12 জনের বিচার শুরু হলো। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে এই আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্য সহ সাক্ষ্য গ্রহণ আগামী 10 জন। বুধবার এই আদেশ দেওয়া হয়। মানবতা বিরোধী অপরাধের মামলাটিতে আসামিদের বিরুদ্ধে 3টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। 3টি আলাদা দিনে আলাদা স্থানে একাধিক ব্যক্তিকে হত্যার অভিযোগ। গত 19 জানুয়ারি প্রসিকিউশনের দেয়া অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ চলছে। নতুন সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে মিল রেখে পাঠ্যপুস্তক পরিমার্জন করা হচ্ছে বলে জানিয়েছে এনসিটিভি। নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টরগুলোর বর্ণনা, 7 নভেম্বরের ঘটনা, 90-এর গণ অভ্যুত্থানে খালেদা জিয়ার ভূমিকা। শিক্ষাবিদরা বলছেন বিশ্বের সাথে তাল মিলিয়ে সংস্কার করতে হবে। বিগত ফ্যাসিবাদী সরকারের মতো একই রকমের চেষ্টা হলে শিক্ষা খাতে আবারও নেতিবাচক প্রভাব পড়বে। বিস্তারিত মাসুদা লাবনী রিপোর্টে। মাধ্যমিক স্তরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ে নতুন কিছু বিষয় সংযোজনের পাশাপাশি কয়েকটি পাঠ্য বইয়ে ব্যাপক পরিমার্জন করছে এনসিটিভি। 2027 শিক্ষাবর্ষের বইয়ে এই পরিবর্তন আসছে। ইতিহাস বইয়ে মুক্তিযুদ্ধের সেক্টরগুলোর বর্ণনা, 1975-এর 7 নভেম্বরের ঘটনা এবং 90-এর গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভূমিকা যুক্ত হচ্ছে। আনন্দময় শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি এবং কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়িয়ে নতুন বিষয় অন্তর্ভুক্ত হবে। 6ষ্ঠ শ্রেণীতে আনন্দময় শিক্ষা এবং 4র্থ শ্রেণীতে ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক বই যুক্ত হবে। এনসিটিভি বলছে পাঠ্য বইয়ের পরিবর্তনের কিছু সিদ্ধান্ত আগামী বছর এবং বাকিটা 2028 সালে বাস্তবায়ন হবে। এছাড়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়নেরও পরিকল্পনা রয়েছে। গ্লোবাল কন্টেক্সচুয়াল এসে এভুলেট করে কিছু পরিবর্তন করার দরকার পড়ে। প্রাইম মিনিস্টার এবং শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টারা চাচ্ছেন বইয়ের সংখ্যা কমাতে এবং পরীক্ষার সংখ্যা কমাতে। 90-এর গণ অভ্যুত্থানের পর, আন্দোলনের পর যে আমাদের বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল, সেটা আমাদের ইতিহাসের বইয়ে প্রায় নেই বললেই চলে। 71-এর পর থেকে একদম 90 থেকে 24 পর্যন্ত একটা ধারাবাহিকভাবে যাতে ইতিহাস নৈর্ব্যক্তিকভাবে উঠে আসে। এবছর যেটা হচ্ছে, নতুন গভর্নমেন্ট এসছে, ওনাদের কিছু প্রায়োরিটি আছে, কিছু নির্দেশনা আছে, ওইগুলো পরিমার্জন করছি। 2023 সালে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের কাজ শুরু করেছিল আওয়ামী লীগ সরকার। 2024 সালে অন্তর্বর্তী সরকার সেই সিদ্ধান্ত বাতিল করে 2012 সালের শিক্ষাক্রমে ফেরার সিদ্ধান্ত নেয়। এ কারণে 2025 সালের পাঠ্য বইয়ে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে গল্প, কবিতা সংযোজন সহ পরিমার্জন করা হয়। এই শিক্ষাবিদ মনে করেন, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সবার কথা মাথায় রেখে পাঠ্য বই পরিমার্জন হওয়া উচিত। রাজনৈতিক পট পরিবর্তন যেন কোনোভাবেই শিক্ষার মূল কাঠামোকে অস্থিতিশীল না করে। পরিবর্তন নিয়ে আসলো অন্তর্বর্তী সরকার। সবচেয়ে দুঃখজনক যে 12 সালের শিক্ষাক্রমে ওনারা চলে গেলেন। এটা তো এক ধরনের ব্রেক গিয়ারে যাওয়া। শিক্ষাক্রম একটা চলমান সংস্কার প্রক্রিয়া হতে হবে। যখন প্রয়োজন তখন বদলাবে, যখন প্রয়োজন হবে, এবং সেখানে 4 অংশীজনের কথা মাথায় রেখে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠান
তাদের প্রয়োজন অনুযায়ী। তবে বিশ্বের সাথে তাল মিলিয়ে পাঠ্যক্রম পরিবর্তন জরুরি বলেও মনে করেন তিনি। 2027 সালের নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা কেবল পুরাতন বইয়ের পরিমার্জিত রূপই পাচ্ছে না, বরং তাদের স্কুল ব্যাগে যুক্ত হতে যাচ্ছে নতুন কিছু বইও। এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় এক ধরনের পরিবর্তনের চেষ্টা করছে সরকার। শিক্ষাবিদরা মনে করছেন সংস্কার চলমান প্রক্রিয়া, তবে তা হতে হবে যুগোপযোগী ও বাস্তবসম্মত। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এদিকে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বুধবার রাজধানী ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনগ্রিড ওপেক্স মডেল সোলার সিস্টেম প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হল বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। তিনি জানান, দেশের উৎপাদনশীল মানব সম্পদ তৈরিতে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। শুধু তাত্ত্বিক শিক্ষা নয়, উৎপাদনশীল মানব সম্পদ তৈরি এখন সরকারের মূল লক্ষ্য বলেও জানান মন্ত্রী। প্রধানমন্ত্রী প্রায়োরিটি হচ্ছে 3টি বিষয়ে। প্রথমটি শিক্ষা, দ্বিতীয়টি শিক্ষা, তৃতীয়টি শিক্ষা। আর তোমরা সেই শিক্ষার্থী, তোমরা যেমনি গর্ব করো, আমি তেমনি গর্ব করছি আমি ওনার শিক্ষামন্ত্রী হয়েছি। অন্যদিকে ধসে যাওয়া অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে বর্তমান সরকারের কমপক্ষে 2 বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় শৃঙ্খলা বজায় রাখতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমলের শিক্ষা পরিবেশের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক পরিবেশও নষ্ট করা হয়েছিল। সরকার ও বিরোধী দলের গণতান্ত্রিক প্রক্রিয়ার আলোচনা সমালোচনার মাঝে যেন তৃতীয় কোনো পক্ষ ষড়যন্ত্রের সুযোগ না পায়, সে বিষয়ে জনগণকে সজাগ থাকারও আহ্বান জানান তথ্যমন্ত্রী। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির হাত থেকে দেশকে আবার স্বাবলম্বী করতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। আগামী 2 বছর আমরা যদি একটি শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ না রাখতে পারি, তাহলে ভাঙা অর্থনীতিকে আমরা কিন্তু পুনরুদ্ধার করতে পারবো না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2026-27 মেয়াদের নির্বাচনে 2 দিন ব্যাপী ভোট গ্রহণের প্রথম দিন আজ। সকাল 10টা থেকে শুরু হয়েছে এই ভোট, চলবে বিকেল 5টা পর্যন্ত। কার্যকরী কমিটির এ নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহসম্পাদক, কোষাধ্যক্ষ এবং সদস্য হতে 14টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা। অংশ নিয়েছেন বিএনপি, জামাত ও এনসিপি সমর্থিত সহ 40 জন আইনজীবী। তবে এবারের নির্বাচনে নেই আওয়ামী সমর্থিত কোনো প্যানেল। মোট 11,097 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বিএনপিপন্থী আইনজীবীরা ভোট উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে জানালেও নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন জামাত ও এনসিপি সমর্থিতরা। প্রশ্নবিদ্ধ অবস্থায় যে নির্বাচনের যাত্রা শুরু হয়েছে, সেই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য, নিরপেক্ষ হবে, এই ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আমাদের আছে। আইনজীবীরা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। যদি এটার সামান্যতম ব্যত্যয় ঘটে, আমরা নির্বাচনকে যে কোনো সময় প্রত্যাখ্যান করতে পারি। নির্বাচন পরিচালনা যারা আছেন, তারা একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য তারা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। অবশেষে আস্থা ভোটেও জয় পেল থালাপতি বিজয়ের সরকার। বুধবার তার সরকারের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের পর বিজয় বলেন, টিভিকের প্রতীক বাঁশির শব্দ রাজনীতিতে পরিবর্তন এনেছে। তার সরকার সংখ্যালঘু হলেও সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কাজ করবেন তিনি। এদিকে পুদুচেরিতে পঞ্চমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এন রঙ্গস্বামী। নানা অনিশ্চয়তার মধ্যে সরকার গঠনের পর আস্থা ভোটেও জয় পেল থালাপতি বিজয়ের সরকার। আস্থা ভোটে তার সরকারের পক্ষে 144 জন বিধায়ক ভোট দেন। ফলে সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষায় উতরে যায় টিভিকে সরকার। তবে ভোটাভুটিতে এআইএডিএমকের অভ্যন্তরীণ বিভক্তি ছিল স্পষ্ট। দলীয় অবস্থানের বাইরে গিয়ে 25 জন বিধায়ক বিজয়ের পক্ষে ভোট দেন, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা দেয়। আস্থা ভোটে জয় পেয়ে সংখ্যালঘুদের পক্ষে কাজ করার বার্তা দেন থালাপতি বিজয়। টিভিকের প্রতীক বাঁশির শব্দ রাজনীতিতে পরিবর্তন এনেছে। আমাদের সরকার সংখ্যালঘু হলেও সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কাজ করবে। এদিকে পুদুচেরিতে প্রথমবারের মতো শপথ নিলেন এন রঙ্গস্বামী। 30 সদস্যের পুদুচেরি বিধানসভায় বিজেপির নেতৃত্বে এনডিএ জোট 18টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
তবে কেরালায় সরকার গঠন নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা। দলের অভ্যন্তরে টানাপোড়েনে মুখ্যমন্ত্রী পদে কাউকে চূড়ান্ত করতে পারেনি কংগ্রেস। আসমাতুলি, নিউজ 24। অন্যদিকে ফ্রান্সের দক্ষিণ উপকূলের গ্ল্যামারাস শহর কানের লাল গালিচায় আবারও বিশ্ব সিনেমার মহামিলন। শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর, যেখানে বিশ্বজুড়ে আলোচিত সিনেমাগুলো লড়বে মর্যাদাপূর্ণ পাম জয়ের জন্য। ১২ দিনব্যাপী এই আয়োজন চলবে ২৩ মে পর্যন্ত। তারকাদের ঝলকানি, আন্তর্জাতিক নির্মাতাদের উপস্থিতি আর সিনেমা প্রেমীদের উচ্ছ্বাসে জমে উঠেছে উৎসব প্রাঙ্গণ। যদিও এবারের আসরে বড় হলিউড স্টুডিওগুলোর উপস্থিতি তুলনামূলক কম, তবু ইউরোপীয়, এশীয় ও স্বাধীন ধারার চলচ্চিত্রই এবার আলোচনার কেন্দ্রে। মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া চলচ্চিত্রগুলো বিচার করবেন আন্তর্জাতিক জুরি বোর্ড। বিশ্ব সিনেমায় সাম্প্রতিক বছরগুলোতে কানের প্রভাব বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এখানে প্রশংসিত বহু চলচ্চিত্র পরে অস্কার দৌড়েও সাফল্য পেয়েছে। রেড কার্পেটে থাকছেন বিশ্ববিখ্যাত অভিনেতা, নির্মাতারা, আর সিনেমা বাজার, প্রিমিয়ার ও বিশেষ প্রদর্শনী মিলিয়ে কান এখন শুধু উৎসব নয়, এটি বিশ্ব চলচ্চিত্র শিল্পের সবচেয়ে বড় সাংস্কৃতিক ও বাণিজ্যিক মঞ্চগুলোর একটি। গ্ল্যামার, গৌরব আর বিশ্ব সিনেমার ভবিষ্যৎ, সব চোখ এখন কান চলচ্চিত্র উৎসবে। এবার পামদর কার হাতে ওঠে সেটাই দেখার অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।